আমন্ত্রণ এসিটিভির নিয়মিত আয়োজন লেট এডিশনের সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি এবং আজকে আমাদের আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি আলোচনায় নির্বাচন, অর্থাৎ এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই আলোচনা হচ্ছে, কিছু রাজনৈতিক দল চাচ্ছে জাতীয় নির্বাচন ছাড়া আগামীতে সামনে কোনো নির্বাচনকেই প্রাধান্য দেওয়া উচিত নয়। আবার কিছু রাজনৈতিক বলছে যে গণপরিষদ নির্বাচন অথবা স্থানীয় মানুষ যেহেতু সেবা পাচ্ছে না, স্থানীয় নির্বাচনটি আগে হওয়া জরুরি। কোনো রাজনৈতিক দল আবার স্থানীয় গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে। এই যখন রাজনৈতিক অবস্থা, সেই জায়গায় এসে নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনার যখন বলেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছে 2026 সালের জুন মাসে, সেটিও সম্ভব হবে না, তার চেয়ে পরে চলে যেতে পারে। এই যখন সমীকরণ, সেই জায়গায় এসে আজকে আলোচনায় আমরা রেখেছি নির্বাচনকে। আজকে আলোচনার জন্য 3 জন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। শুরুতেই পরিচয় করে দিতে চাই গণ অধিকার পরিষদের মুখপাত্র এস.এম. ফারুক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন সিলবির পক্ষ থেকে। পরিচয় করে দিতে চাই শিক্ষক ও বিএনপি নেতা মুশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি মোহাম্মদ নিজামুদ্দিন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন সিলবির পক্ষ থেকে। আলোচনার শুরুতে যেতে চাই শিক্ষক ও বিএনপি নেতা মুশাররফ আহমেদ ঠাকুর। মুশাররফ ভাই, আপনার কাছেই যেতে চাই। আলোচনার শুরুতে যে ইন্ট্রোটাতে বলছিলাম, এই যে নির্বাচনের হিসাব নিকেশ, নির্বাচন কমিশনারও বলছেন, আনোয়ারুল ইসলাম সরকার বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন প্রত্যাশিত, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছে সেখান থেকেও পিছিয়ে যাবে, কিন্তু স্থানীয় নির্বাচনের দাবি আছে। পাশাপাশি এনসিপি গণপরিষদ নির্বাচনকে সামনে নিয়ে আসছে। বিএনপি বলছে যে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান রচনার যেই দাবিটি সামনে নিয়ে আসা হয়েছে, এটি আসলে নির্বাচনকে পেছানোর একটি ষড়যন্ত্র। আপনি কি মনে করেন? ধন্যবাদ সাদি, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ দুই আলোচক। দেখুন যে বাংলাদেশে গত জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে 7,500 অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে। তার মধ্যে সাবমেশিন গান, এসএমজি, তারপর এসএলআর, এলএমজি, লাইট মেশিন গান আছে। তো আমি আপনাকে বলি যে এই পর্যায়ে এবং আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের হাতে 1000 কোটি টাকা আছে, বিপুল অর্থ আছে, বিপুল অর্থ আছে। তো স্থানীয় সরকার নির্বাচনটি হয় আমাদের দেশে, আমরা যেটা বলেছিলাম যে পতিত স্বৈরাচারের সময়, যে স্থানীয় সরকারে কোনো দলীয় মার্কা দিয়ে নির্বাচনটা হবে না। আমরা এই কথা বলে প্রায় আমরা অনেকগুলি রাজনৈতিক দল, ইভেন গণ অধিকার পরিষদও স্থানীয় সরকার নির্বাচনটি বয়কট করে, যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা, রাজনৈতিক মার্কা, দলের মার্কা আমরা ব্যবহার করতে চাই না। তো যদি এটা স্ট্যান্ড হয়, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে দেখবেন যে লোকজন কি দেখে। লোকজন দেখে প্রথম একটা টাকা পয়সার ব্যবহার একটা, আর দ্বিতীয় ব্যক্তিটাকে। তো দেখা যাবে প্রচুর যে মুখোশধারী আওয়ামী লীগ, যারা এমনি ভেতরে আওয়ামী লীগ কিন্তু এমনি বাইরে পরিচিতিটা ওইভাবে নাই, এইসব লোকজন টাকার জোরে, আওয়ামী টাকার জোরে স্থানীয় সরকার নির্বাচনে প্রচুর আওয়ামী লীগার সামনে চলে আসবে। এবং স্থানীয় সরকারে আপনি দেখবেন যে প্রচুর জনগণের মধ্যে স্থানীয় সরকার প্রতিদিন, যেহেতু ঘুম থেকে উঠেই তাদের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের কাছে যেতে হয়, মানুষ প্রচুর স্থানীয় আওয়ামী লীগ, যেটা আমরা মনে করি যে আওয়ামী লীগ 5 তারিখে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের দাফন কাফনটা কমপ্লিট হয়ে যাবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো এইটা স্থানীয় সরকার নির্বাচন দিলে আওয়ামী লীগ বিভিন্ন মুখোশের আড়ালে আবডালে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হওয়ার একটা সুযোগ থাকে। এইটা হলো একটা কারণ। আমরা এই জন্য মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি স্থানীয় সরকার নির্বাচনও যদি মনে করি আমরা যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়ার কথাটা চালু হয়, তাহলে এটা প্রতিবারই দাবি উঠবে একটা, যে স্থানীয় সরকার নির্বাচনটাও একটা নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হোক।
তো সেই সব কারণ মিলিয়ে আমি মনে করি যে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ, নির্বাচন কমিশন, একজন নির্বাচন কমিশনার বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে আগামী বছর জুন জুলাইও এই জাতীয় নির্বাচন সম্ভব হবে না। এই তিনটি কারণকে কেন্দ্র করে আমাদের দলের যে স্থায়ী কমিটির সদস্য এবং একসময় 80-র দশকে তুখুর ছাত্রনেতা, পরে উনি তুখুর একজন আমলা, সিভিল ব্যুরোক্র্যাট এবং মন্ত্রী, এমপি মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই যে দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত নয়, এবং আগে হলে দেশে যে পরিমাণ অস্ত্র আছে বাইরে, এর মধ্যে 7,500 অস্ত্র তো লুটের অস্ত্র আছে, আর 50,000 অস্ত্র আছে 2009 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের যে অস্ত্র, লাইসেন্সধারী অস্ত্র, যে অস্ত্র সরকার লাইসেন্সের অস্ত্র বাতিল করেছেন, কিন্তু আওয়ামী লীগ একটি অস্ত্র জমা দেয় নাই। 50,000 অস্ত্রের লাইসেন্স দিয়েছে গভর্নমেন্ট, 50,000 অস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতারা একটি অস্ত্র আজ পর্যন্ত থানায় জমা দেয়নি। তো সেই ক্ষেত্রে 50,000 আর আরও 7,500, প্রায় 57,000 অস্ত্র, হিসাবের অস্ত্র আছে। তো সেই কারণে আমরা বলছি যে স্থানীয় সরকার নির্বাচনটা পরে হওয়া উচিত। গণপরিষদ নির্বাচন, শুনেন, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, এইগুলা বেসিক্যালি পাবলিক বুঝে না। আপনি যদি এখন বিতর্ক সৃষ্টি করতে চান, অপ্রয়োজনীয় জিনিস তৈরি করতে চান, আমি আপনাকে বলি কনস্টিটিউশনাল ল বলে কোনো পরবর্তী পার্লামেন্টকে কোনো সংসদ বা কেউই বাধ্যবাধকতার মধ্যে আনতে পারে না। মানে আপনি কোনো কিছুই পরবর্তী পার্লামেন্ট সংশোধন করতে পারবে না, এমন কোনো আইন আপনি করতে পারেন না। আপনি সাংবিধানিক আইন, আমাদের মাহমুদুল ইসলামের রচিত যে আইনটি পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটিতে বলা আছে যে কোনো পরবর্তী পার্লামেন্টকে আপনি কোনো অবস্থাতেই বাধ্যবাধকতার মধ্যে আনতে পারেন না, যে এই উনি পরবর্তী পার্লামেন্ট আইনটা পরিবর্তন করতে পারবে না। তো এই কারণে এইসব বিতর্ক করে তো লাভ নাই। আমার মনে হয় যে আমাদের যেটা একটা ডেমোক্রেটিক পাওয়ার ট্রান্সফরমেশন বা ট্রানজিশনটা সুন্দরভাবে হোক, এইটাই সবার আগে আমাদের কামনা। আমি মনে করি একেবারে পরিষ্কার। আপনাকে একটা প্রশ্ন করে আসলে যেতে চাই, সেটি হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং একজন উপদেষ্টা সেও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের ব্যাপারে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা বলেছেন যদি রাজনৈতিক দল দ্রুত সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা করে, তাদের মতামত দেয়, সেক্ষেত্রে দ্রুত নির্বাচন সম্ভব হবে, আর যদি গড়িমসি করে তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে। ইত্তেফাককে একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্তর্বর্তীকালীন এই ঐক্যমত্য কমিশনের সদস্য আলী রিয়াজ উনিও বলেছেন যে যদি একমত হতে পারে যেই 254টি প্রস্তাব দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলের কাছে, সেখানে দ্রুত যদি ঐক্যমত্যে পৌঁছতে পারে তাহলে দ্রুত নির্বাচন হবে। সে ব্যাপারে জানবো। একটু যেতে চাই এবার SM ফারুক হাসান আপনার কাছে। এই যে মোশাররফ ভাই যেমনটা বলছিলেন যে এরকমের অস্ত্রের ঝনঝনানি, 57,000 অস্ত্রের ঝনঝনানির মধ্যে আমরা যদি জাতীয় নির্বাচন, এই মুহূর্তে গত 15-17 বছর আমরা বলি যে গণতন্ত্র ছিল না বাংলাদেশে, গণতন্ত্র উত্তরণী যখন প্রথম প্রশ্ন, সে জায়গায় এসে এই স্থানীয় সরকার নির্বাচন অথবা গণপরিষদ নির্বাচন কতটা প্রাসঙ্গিক গণ অধিকার পরিষদের কাছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের বিএনপির নেতা আমাদের মোশাররফ ভাই খুব চমৎকারভাবে বলেছেন, তবে ওনার এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যে বিষয়ে উনি মতামত দিয়েছেন, এটার সাথে একবারেই আমি দ্বিমত পোষণ করছি। কারণ এই বিষয়টা নিয়ে আমরা একাধিকবার বক্তব্য দিয়েছি, আলোচনা করেছি, এবং নিয়মিত এটা নিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা চলমান রয়েছে। এখন আমরা এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন চাই, মোটা দাগে দুটো কারণ আমি বলি। প্রথম কারণটি হচ্ছে, দেখুন, বর্তমান যে জনতার বা ছাত্র জনতা সরকার রয়েছে, এই সরকারের উপরে একটা গুরু দায়িত্ব জনগণ কিন্তু দিয়েছে, এবং সেই গুরু দায়িত্বের অন্যতম একটা পার্ট হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। এবং এই নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটা ইলেকশন হবে। এখন আমার প্রশ্ন, যাকে বা যে অথরিটিকে, যে বডিকে আপনি এরকম একটা মহাগুরু দায়িত্ব অর্পণ করেছেন বা যাদের ঘাড়ে এই দায়িত্বটা দিয়েছেন, তাদের আসলে কতটুকু ফিটনেস, কতটুকু ক্যাপাসিটি, কতটুকু দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, এটা জানার দায়িত্ব বা অধিকার আপনার রয়েছে কিনা? অবশ্যই। আপনি কিন্তু দায়িত্ব দিয়েছেন। এই সরকার কার? জনতার বা ছাত্র জনতার। সুতরাং জনগণই তাদেরকে চেয়ারে বসিয়েছে। এখন আগামী জাতীয় নির্বাচন যেহেতু এই সরকারের অধীনে হবে বা এই সরকার
ক্ষমতায় থাকা অবস্থায় হবে। তো এই সরকারের কতটুকু সক্ষমতা আছে আগামী জাতীয় নির্বাচন, এই যে নানাবিধ চ্যালেঞ্জ, যে ঝুঁকিগুলোর কথা ইতিমধ্যেই আলোচনায় আমরা নিয়ে আসছি। আমাদের মোশাররফ ভাই বললেন অস্ত্রের ঝঞ্ঝনানি, এটা সেটা, আওয়ামী লীগের অঢেল বিপুল টাকা রয়েছে, এই টাকা তারা আগামী নির্বাচনে ব্যবহার করবে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমাদের তো একটা পুঙ্খানুপুঙ্খ জাজমেন্ট আমাদের দরকার আছে, আসলে এই সরকারের কতটুকু সক্ষমতা আছে। এই সক্ষমতা যাচাইয়ের জন্য হলেও আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই জরুরি। এই স্থানীয় নির্বাচন দিয়ে এই সরকার তাদের সক্ষমতা, ক্যাপাসিটি তারা মানে আমাদের সামনে শো করতে পারে। আমরাও বুঝবো যে আসলে এই সরকারকে দিয়ে আগামী জাতীয় নির্বাচন, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেটা তারা ফিল আপ করতে পারবে কি না। সরকার যদি আমরা দেখি যে দে উইল নট ফিট, তাহলে জনগণ বিকল্প চিন্তা করবে। কারণ জনগণ তো আসলে ওই বিগত যে নির্বাচনগুলো হয়েছে একতরফা বা জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এরকম কোনো প্রক্রিয়ার মধ্যে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন আরো পিছিয়ে যাবে না? সেক্ষেত্রে জাতীয় নির্বাচন আরো পিছিয়ে যাবে না? টাইমিং ডাজেন্ট ম্যাটার। প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে যদি 2-1 মাস 6 মাস পিছাতে হয় পিছাবে, অসুবিধা কি? এদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারে না, তাতে কি হয়েছে? এই 6 মাসে কেমন মানে ক্ষতিটা হবে? তাতে 5 আগস্ট এসেছে। এই ধরেন যে আমরা যে সামগ্রিকভাবে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের যে জায়গাটা, এই জায়গায় পৌঁছাতে ধরলাম যে আরো 2-4-6 মাস এই সরকারকে সময় নিতে হচ্ছে। এই 2-4-6 মাস নিতে গেলে কি এমন আহামরি ক্ষতি হবে? বিগত 17 বছর তো ভোট দিতে পারেন না আপনারা। তখন গণতন্ত্র, তখন এই নতুন বাংলাদেশ, এটা সেটা তখন কথাই ছিল। এই যে গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ আপনারা নির্বাচনকে বলছেন, তা আমরাও তো নির্বাচনের কথাই বলছি। তো কেন সেই গণতন্ত্র উত্তরণের উপায় হিসাবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না? হোয়াই? আমরা তো টেস্ট কেস হিসাবে আমরা সেই স্থানীয় নির্বাচন দিয়ে দেখতেও পারি এই সরকারের সক্ষমতা। আরেকটি পয়েন্ট, ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে 34% পিপল আরবান এরিয়ায় বসবাস করে, অর্থাৎ শহরাঞ্চলে। সেই জায়গা থেকে আজকে দেখেন আমাদের পৌরসভার অথরিটি নাই, উপজেলা অথরিটি নাই, সিটি কর্পোরেশনে নো অথরিটি। এই যে 34% জনগণ শহরাঞ্চলে বসবাস করে, এই 34% জনগণকে আপনি কষ্টে রাখার কে? আপনার তো এই অধিকার নেই যে 34% জনগণকে বাংলাদেশের কষ্টে রেখে আপনি আপনার মতো করে স্থানীয় প্রশাসন সেবা দিচ্ছে। নো, এখন যেটা আছে এটা হচ্ছে মানে প্রশাসক, যেটাকে বলে আমরা। হ্যাঁ, এই প্রশাসক দিয়ে কখনোই আপনি মানে জনগণের যে অথরিটি, জনগণের ভোটিং পাওয়ারের মাধ্যমে যে অথরিটিকে আপনি নির্বাচিত করবেন, ওই অথরিটি আপনার কাছে যে লায়েবল জায়গাটা বা দায়বদ্ধতার জায়গা, এই প্রশাসক কিন্তু সেই জায়গায় দায়বদ্ধ নয়। এই প্রশাসক সরকারের কাছে দায়বদ্ধ, নট জনগণের কাছে। যখন আপনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিকে চেয়ারে বসাবেন, সেই প্রতিনিধি আপনার কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি করতে। সুতরাং সেই জায়গাটা আপনার বুঝতে হবে। এই জন্যই আমরা বলেছি যে আপনি যদি ডিসেম্বরেও মোটা দাগে জাতীয় নির্বাচনের কথা বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে স্থানীয় নির্বাচন হতে হতে আরও অনেক সময় লাগবে। ধরে নিলাম আরও 8-10 মাস, তার মানে আগামী বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে জাতীয় স্থানীয় নির্বাচন। তার মানে মোটা দাগে এদিকে 8-9 মাস, ওদিকে 8-9 মাস, প্রায় 2 বছর। এই 2 বছর সময় আপনি এই 34% জনগণকে মানে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিবিহীন রাখার কোনো এখতিয়ার আপনার নেই। কিন্তু সারা বাংলাদেশ যে থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনার বলেছে স্থানীয় নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন 25 সালের জুনেও সম্ভব হবে না। সেক্ষেত্রে তো জাতীয় নির্বাচন আরো বেশি হবে। একজন কমিশনার হয়তো তার জায়গা থেকে বলেছে, এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার কেউ না যে কবে নির্বাচন হবে, কখন হবে, আগে নির্বাচন কমিশন প্রস্তুতি তো আছে। নির্বাচন হবে। হ্যাঁ, সরকার যদি সিদ্ধান্ত নেই যে উই হ্যাভ ডিসাইড যে আমরা আগামী অমুক মাসে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা করতে চাই, তখন নির্বাচন কমিশনের সাথে তারা এ বিষয়ে ডিল করতে পারে, বসতে পারে, আলোচনা হতে পারে, তাদের কি কি ল্যাকিংস আছে, কি কি তাদের দুর্বলতা আছে, সেটা সরকার সাপোর্ট দিবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোও এখানে যদি কোঅপারেট করা দরকার হয় কোঅপারেট করবে। আরেকটি বিষয় আপনি বলেছেন গণপরিষদ নির্বাচন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস মোমেন্ট আমি মনে করি। এখন দেখুন এই গণপরিষদ নির্বাচনের যে আলোচনা, এই আলোচনা কে নিয়ে আসছে? নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আমি মনে করি তারা বেশ কয়েকটা ট্রাম সামনে নিয়ে আসছে। একটা গণপরিষদ নির্বাচন, একটা হচ্ছে নতুন সংবিধান, একটা হচ্ছে সেকেন্ড প্রোক্লামেশন বা সেকেন্ড রিপাবলিক। এই তিনটার মধ্যে আমার বেশ মানে ভেগ একটা জনগণের সামনে একটা বিষয় মানে তারা নিয়ে আসছে বলে আমি মনে করি। কেন ভেগ? আজকে দেখেন সেকেন্ড রিপাবলিকের কথাই যদি বলি, সেকেন্ড রিপাবলিক মানে কি? পুরাতন যত বন্দোবস্ত আছে সব নতুন বন্দোবস্ত, একবারে সবই বাদ দিয়ে তারা নতুন বন্দোবস্ত নিয়ে আসতে চায়। তাহলে ভাই আপনারা তো একদিকে সংস্কারের কথা বলছেন, আরেকদিকে সেকেন্ড রিপাবলিক। আচ্ছা, সংস্কার আর সেকেন্ড রিপাবলিক এই দুটো জিনিস একসাথে চলতে পারে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটা আমাদের নিজাম ভাইয়ের কাছে রাখলাম, কারণ সেকেন্ড রিপাবলিক আপনি যখনই চাইবেন তখনই ভুলে যেতে হবে প্রিভিয়াস যত আইন কানুন, কালা কানুন রয়েছে সব কিছু বাতিল। তাহলে আপনি যদি
অতীতের সবকিছু বাতিলেই চান বা বাতিল মনে করেন যে আপনি করেই ফেলেছেন বা ধরেই নিয়েছেন, তাহলে আপনি সংস্কারের কথা কেন আনছেন? ওয়াই? আপনি যখনই সংস্কারের কথা বলবেন তখনই আপনাকে ভুলে যেতে হবে সেকেন্ড রিপাবলিক বলে বাংলাদেশে কিছু নেই বা একদিষ্ট করে করার সুযোগও নেই, কারণ আপনি প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয়, তারা যেহেতু এই দাবিটা ইতিমধ্যে সামনে নিয়ে আসছে, স্টিল নাও তাদের 2 জন উপদেষ্টা এই সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। দ্যাট মিনস তারা কিন্তু সরকারের একটা পার্ট, সরকারের একটা অংশ। এখন তারা সরকারে রয়েছেন এবং এই সরকার এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী শপথ নিয়ে সরকারের চেয়ারে বসছেন। এখন আপনি একটা সংবিধানের আন্ডারে ঢুকে চেয়ারে বসছেন, আবার আপনিই বলছেন যে আমরা নতুন সংবিধান চাই। আরে ভাই, আপনি তো সরকারের অংশ, তাহলে আপনি যখন সরকারের চেয়ারে বসছিলেন তখন আপনার এই জিনিসটা মাথায় ছিল না যে না আমরা তো এই সংবিধান চাই না, তাহলে এই সংবিধানের আন্ডারে শপথ নেওয়া যাবে না, এই সংবিধান আমরা মানি না, বরঞ্চ আমরা নতুন সংবিধান রচনা করে তবেই চেয়ারে বসবো। এটা যদি আপনারা ওই টাইমে করতে পারতেন তাহলে জনগণ বাহবা দিত। কিন্তু আপনারা সে 6-7 মাস চেয়ারে বসলেন, মধু খেয়ে এ পর্যন্ত আসলেন, এখন একটা নতুন পার্টিও করছেন সরকারি সুযোগ সুবিধার বিনিময়ে। এখন আপনি নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, এটা সেটা ইত্যাদি ইত্যাদি বলছে। আরে ভাই, আমরা তো এই কথাগুলো ওই 5ই আগস্টের পরেই বলেছি। আমরা বলেছি হাসিনার সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না, কিন্তু আপনারা তখন কোথায় ছিলেন? আপনারা তখন চেয়ার নিয়ে টানাটানি করছেন, কয়জন আপনি উপদেষ্টা পরিষদে ঢুকাবেন, কে কে উপদেষ্টা হবে, এগুলো নিয়ে আপনাদের ঠেলাঠেলি, এগুলো নিয়ে আপনারা একবারে মশগুল। তখন আপনাদের এই চিন্তাটা মাথায় ছিল না যে হাসিনার ফ্যাসিস্ট সার্জারি করা সংবিধান দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই সরকার দিয়ে জনগণ কখনোই সুফল পাবে না। তার মানে আমাদের এই সংবিধান বাতিল করে নতুন সংবিধানের আন্ডারে একটা সরকার ফর্ম করতে হবে। ওই সময় আপনারা এই আলোচনা সামনেই আনেন নাই, আপনারা সরকারে গিয়েছেন, সরকারের চেয়ারে বসছেন, 3 জন উপদেষ্টা ছিলেন, আপনারা এই গণহত্যার বিচার করতে পারেন নাই, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারে নাই। আজকে নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছে, আমি একবারে অবাক হয়ে গেছি। নাহিদ ইসলাম বলেছে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্যই আমি পদত্যাগ করে রাজনীতির মাঠে আসছি। হোয়াট ইজ দিস? মানে এই চিন্তা তার মাথায় কিভাবে আসলো? বরং তার বলা দরকার ছিল জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে চেয়ারে বসিয়েছিলেন, বাট উই আর ফেইলর, আমরা ব্যর্থ হয়েছি, আমি পারি নাই আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে, সেই জন্য আমি পদত্যাগ করে এখন রাজনীতির মাঠে আসছি। ভাই আমাকে মাফ করেন, নাহিদের বক্তব্য এটা হওয়া দরকার ছিল। আপনি চেয়ারে ছিলেন, আপনি চেয়ারে থেকে কেন এই কাজটি করতে পারেন নাই? আপনি এখন বলছেন আমরা করতে পারার জন্য বা মানে এটা একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য রাজনীতির মাঠে আসছি। ইটস টোটালি জনগণের সাথে এক প্রকারের প্রতারণা ছাড়া অন্য কিছু না। অসংখ্য ধন্যবাদ। দুজন উপদেষ্টা এখনো সরকারে আছে, তারা ব্যর্থ না সফল সেটি আপনার কাছ থেকে জানতে চাইবো। এই নির্বাচনের ক্ষেত্রে আপনি বলছেন যে সরকারেরই অংশ বর্তমান দল, সেটি আসলে প্রশ্নের মুখোমুখি ফেলে কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে, সেটি আপনার কাছ থেকে জানতে চাইবো। এবার একটু আসতে চাই মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে যে প্রশ্নটা করতে চাই, ফারুক হাসান স্পষ্টতই বলেছে যে আপনারা আসলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আসলে ব্যস্ত ছিলেন 5 আগস্টের পরে। সংবিধান নিয়ে এখন যে আলাপগুলো করছেন সেই আলাপগুলো অনেক আগে থেকে আসার কথা ছিল। আপনারা নতুন সংবিধানের কথা বলছেন, নতুন সংবিধানের কথা বলেই আপনারা বলছেন যে গণপরিষদ নির্বাচন হতে হবে। আপনারা তো মনে করছেন এবং আপনাদের দল থেকেও বলা হচ্ছে আপনারা নির্বাচিত হতে যাচ্ছেন আবার আগামী সংসদে, তাহলে সংসদে গিয়েই তো নতুন সংবিধান করা সম্ভব, গণপরিষদ নির্বাচন কেন চাচ্ছেন? পাশাপাশি দুটি প্রশ্ন তো ফারুক হাসান করেছিল, সংস্কার এবং সেকেন্ড রিপাবলিক তাহলে কেন, দুটি কেন একটি নয়? এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাইব। আপনার প্রশ্নের আলাপে ঢোকার আগে আমি ফারুক হাসানের কথায় যাইতে চাই। ফারুক হাসান, আপনি হয়তো ভুলে গেছেন 3রা আগস্ট নাহিদ ইসলাম যে এক দফার কথা বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট বলতেই তো আমরা বুঝিয়েছি যে রাষ্ট্রের কাঠামোগত যে ফ্যাসিবাদী গত 15 বছরে রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধে রন্ধে যে ফ্যাসিবাদের যেই বীজ বপিত হয়েছে এবং যেটাকে ক্যাশ করেই হচ্ছে ফ্যাসিবাদ তার 15 বছর তার রেজিমকে দীর্ঘায়িত করেছে। আমরা সেই ফ্যাসিবাদের সেই কাঠামোগত যে ফ্যাসিবাদের প্রত্যেকটা আচরণকে আমরা মূলোৎপাটন করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আপনি মনে সেটা ভুলে গিয়েছেন। আমি আছি আপনার আলাপের কথায়। দেখুন, এনসিপি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে। এখন বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি? দেখেন, গত 15 বছরে যে 3টা বিতর্কিত ইলেকশন হয়েছে, এই 3টা বিতর্কিত ইলেকশন হয়েছে সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। সেখানে বলা হয়েছে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার দোহাই দিয়ে এই 3টে ইলেকশন হয়েছে। তাহলে সেই বিতর্কিত ফ্যাসিবাদী সংবিধানের অধীনে সংসদ গঠন করে সেই সংসদে আবার সংবিধান প্রণয়ন করা, নতুন সংবিধান প্রণয়ন করা, তার মাধ্যমে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, এটা অনেকটা অবান্তর এবং হাস্যকর বিষয়। এখন সেই আকাঙ্ক্ষার থেকে যে আমাদের দল প্রতিষ্ঠা হয়েছে, কেন অবান্তর, কেন হাস্যকর, কেন
পরে যদি নির্বাচিত হন, সেটি এনসিপি যদি নির্বাচিত হয়, এনসিপি যদি সরকার গঠন করে, তাহলে এনসিপি কি নতুন সংবিধান করতে পারবে না? আমি আসছি সে আলাপে। সেজন্য তো গণপরিষদ নির্বাচন থাকবে, গণপরিষদ গঠন করা লাগবে। গণপরিষদের মূল কাজই হবে একটা নতুন সংবিধান প্রণয়ন করা। সেই সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হবে। আমি বলি সেই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই আকাঙ্ক্ষাটা কি? সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার পুরা বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করার মাধ্যমে হচ্ছে আমরা ফ্যাসিবাদী যে সংবিধান সেটার বাতিল ঘোষণা করব। এখন পৃথিবীর ইতিহাসে অনেক উদাহরণ তো আছে। আমরা বলেছি এটাকে গণপরিষদ কাম পার্লামেন্ট, যেখানে একসাথে নতুন সংবিধান প্রণয়নের কাজও হবে এবং সাথে সাথে সংসদের যে রেগুলার কাজগুলো সেটা একই সাথে চলতে থাকবে। আমাদের সামনে তো এগুলোর বাস্তব উদাহরণ রয়েছে। আপনারা জানেন 1947-এর আগে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, সেটাও ছিল অনেকটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কাম পার্লামেন্ট। এখন সেখানে একই সাথে যেমন সংবিধান প্রণয়নের কাজও হয়েছে, পাশাপাশি একই সাথে সংসদের যেই রেগুলার কাজগুলো সেগুলো একই সাথে চলেছে। এবং 70-এর যে নির্বাচন হয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল কিন্তু একটা শাসনতন্ত্র প্রণয়ন করা। তখন তো শাসনতন্ত্র ছিল না বাংলাদেশে, এখন তো বাংলাদেশের শাসনতন্ত্র আছে। আমি সেই আলোচনায় আসতেছি। তার একটা লক্ষ্য ছিল কিন্তু শাসনতন্ত্র প্রণয়ন করা। সর্বপরে তো সেই নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আপনি অতি সম্প্রতি যদি আরও স্পেসিফাই করতে চান, নেপালে আমাদের সামনে বার্নিং এক্সাম্পল আছে। সেখানে তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং কাম পার্লামেন্ট করেছে। তারা সেখানে সপ্তাহে 3 দিন কিংবা 2 দিন সেখানে সংবিধান প্রণয়নের কাজ করে, বাকি 2 দিন তারা সাংবিধানিক তাদের সংসদের যে রেগুলার কাজগুলো সেগুলোও করে। এটা কিন্তু আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ রয়েছে। এখন আপনি বলতে পারেন নেপালে দীর্ঘ সময় রাজতন্ত্র ছিল, এখন তারা গণতন্ত্রে আছে। আমরা তো দীর্ঘ সময় ফ্যাসিবাদী শাসনের অধীনে ছিলাম, আমরা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। এখন আসেন ফ্যাসিবাদের সরকারের চাপে পড়ে, রাজনৈতিক দলগুলোর চাপে পড়ে বা অন্যান্য শক্তিগুলোর চাপে পড়ে সরকার যদি নির্বাচনে যায়, আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি আমরা সেই নির্বাচনে যাব, কিন্তু আমাদের যদি সংখ্যাগরিষ্ঠতা আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সেই সংসদে গণপরিষদ ঘোষণা করব এবং নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমেই আমরা আমাদের যেই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়নের পথে হাঁটব। আর যদি আমরা বিরোধী দলে থাকি তাহলে আমাদের নির্বাচনী ইশতেহারে যেটা থাকবে, আমরা এই গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে যে বিপ্লবের আকাঙ্ক্ষা আছে সেই প্রতিষ্ঠার রাজনীতিটাই আমরা করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনাটা তো করছি। নিজাম, 2টা অনুচ্ছেদের নাম বলেন তো, যে এই 2টা অনুচ্ছেদ ফ্যাসিবাদী অনুচ্ছেদ, কনস্টিটিউশন 2টা অনুচ্ছেদ। অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন থাকলো আমরা বিরতির পরে নিজামের কাছে বলেন না, 2টা অনুচ্ছেদ বলেন 2টা অনুচ্ছেদ, এই 2টা অনুচ্ছেদ এই ফ্যাসিবাদ সংবাদ 70 অনুচ্ছেদের কথাই আপনি বলেন, 70 অনুচ্ছেদের কথাই আপনি বলেন, যেখানে পার্টির বিরুদ্ধে কোন ধরনের রাষ্ট্রবিরোধী নীতি প্রণয়নের ক্ষেত্রে যখন পার্টির সদস্য তার বিরুদ্ধে কথা বলতে আগেও তো ছিল, তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে, সেটাকে কি করে আপনি রাষ্ট্রবান্ধব অনুচ্ছেদ বলতে পারেন? 70 অনুচ্ছেদ বাতিলের ব্যাপারে হাসিনা আগেও ছিল। আমি সেটার কথাই বলতেছি, হাসিনার আগেও ছিল। স্বৈরতন্ত্র তো শুধু কত 15 বছর হয় না, আমরা এর আগে বাকশালী শাসন দেখেছি, আমরা বাকশালী শাসন দেখেছি, সামরিক শাসন দেখেছি। প্রত্যেকই সংবিধানকে তাদের শাসনকে দীর্ঘায়িত করার জন্য এই সংবিধানকে তারা ব্যবহার করেছে। সংবিধানকে নিজেদের রেজিমকে দীর্ঘায়িত করার জন্য বারবার কাটছাট করে এটাকে 16 থেকে 17 বার এটাকে অ্যামেন্ডমেন্ট করেছে, শুধু নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ফ্যাসিবাদী শাসনকে তারা দীর্ঘায়িত করার জন্য সংবিধানকে নিজেদের প্রয়োজনে বারবার কাটছাট করেছে। ওই পুরো সংবিধানের মধ্যে অসংখ্য অনুচ্ছেদ পাবেন আপনি ফ্যাসিবাদী, দুই একটা হবে না। আরেকটা অনুচ্ছেদ বলেন, এই অনুচ্ছেদটা ফ্যাসিবাদী। আপনাকে তো 70 অনুচ্ছেদ আমি বলেছি, আরেকটা আগে বলেছেন না, 70 অনুচ্ছেদ তো বলেছি। বলেন যে এই অনুচ্ছেদটা কেন আপনি মূল নীতির মধ্যে বাঙালি জাতীয়তাবাদ এনে পুরো রাষ্ট্রের যে সোশ্যাল ক্যাপিটাল, আমাদের যে রাষ্ট্রীয় সংহতি, সেটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে তো আমাদের পুরো জাতিকে দ্বিধা বিভক্ত করা হয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিল, বাংলাদেশী জাতীয়তাবাদ হয়ে গেছে, ফিনিশ। অসংখ্য আমরা আলোচনা করব। আপনি এটা তো জেনে থাকবেন আরো ভালো করে। লেট এডিশন একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দেখছেন এসটিভি নিয়মিত আয়োজন লেট এডিশন। দর্শক, আলোচনা করছি আলোচনায় নির্বাচনী বিষয় নিয়ে, নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা এতক্ষণ আপনারা শুনছিলেন। আবারও আসতে চাই শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন করেই বিরতিতে গিয়েছিলাম। পাশাপাশি আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন, আসলে সংবিধান, আসলে কি সংবিধান ফ্যাসিবাদ, নাকি আসলে সংবিধানকে বানানো হয়েছে বা ওই দলটা ব্যবহার করেছে, এই ব্যাখ্যাটাও আপনার কাছ থেকে জানতে চাইবো। এর আগে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রশ্নটি আপনার কাছে ছিল সেটির ব্যাখ্যা আমি আপনাকে আপনার কোশ্চেনে আসছি। শেখ হাসিনা
সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। আমার সংবিধানের মূলনীতির 19 অনুচ্ছেদে আছে জাতির সর্বক্ষেত্রে সাম্য এবং সমতা। শেখ হাসিনা এটা লঙ্ঘন করেছেন। শেখ হাসিনা লঙ্ঘন করেছেন সংবিধানের 27 মৌলিক অধিকারের 27 এবং 28 অনুচ্ছেদ, যা সংবিধানের কোনো বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে কোনো ব্যক্তির প্রতি কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। শেখ হাসিনা লঙ্ঘন করেছেন সংবিধান। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন সংবিধানের 33 অনুচ্ছেদে আছে সবাইকে আইনের আশ্রয় নেওয়ার অধিকার দিতে হবে। শেখ হাসিনা লঙ্ঘন করেছেন, ফ্যাসিস্ট হয়েছেন। 37, 38, 39 অনুচ্ছেদে আছে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা। শেখ হাসিনা লঙ্ঘন করেছেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। এটা হিটলার ফ্যাসিস্ট হয়েছেন, সংবিধানের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন, সে হিটলার ফ্যাসিস্ট হয়েছেন। মুসোলিনি সংবিধানের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন, সংবিধান লঙ্ঘন করে ফ্যাসিস্ট হয়েছেন। পৃথিবীর সকল স্বৈরাচার চৌসেস্কো থেকে আরম্ভ করে সবাই দেখবেন নির্বাচিত হয়েছেন সংবিধানের মধ্য দিয়ে, সংবিধানকে লঙ্ঘন করে ফ্যাসিস্ট হয়েছেন। ফ্যাসিস্ট হওয়াকে কোনো সংবিধান পৃথিবীতে কাউকে রুখতে পারে না, সংবিধান রুখতে পারে না। সংবিধান একটি কাগজে বই মাত্র। এটার কার্যকারিতা কী পরিমাণ এটা জনগণ নিশ্চিত করে, আর শাসক এটা মানে কিনা, সরকার মানে কিনা, এটা হলো মূল বিষয়। আপনি আসুন, আজকে যে জিনিসটি হচ্ছে যে আপনি যে কাজটা কথা বললেন, জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আগে আমি একটা ছোট্ট, আজকাল 2-3 ধরে পত্রিকা এটা রেগুলার আসছে, বিএনপি দেশের জনমতের অবস্থা কি। বিএনপি 41%, জামাত 31.6%, আওয়ামী লীগ 13%, নতুন রাজনৈতিক দলগুলি 5.6%, ইসলামী রাজনৈতিক দল 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 5%, অন্যান্য রাজনৈতিক দল 3%। কারা করেছে জরিপটা? অন্যান্য আপনার বেশ কয়েকটা রাজনৈতিক দলের বিভিন্ন জরিপটা আসতেছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন বলছেন যে 34টি রাজনৈতিক দলের কাছে তারা 254টি প্রস্তাব পাঠিয়েছেন, এবং সেইখানে হা হলে টিকচিহ্ন দিন, না হলে টিকচিহ্ন দিন, অর্ধেক সম্মত হলে টিকচিহ্ন দিন, না হলে কেন না সেইটা লিখে দিন। ভাই, জাতীয় ঐক্যমত এইগুলা করে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয় না। আমরা যখন বিএনপিও যখন ধরুন গণ অধিকার পরিষদের সাথে বসে, সেটি ছোট রাজনৈতিক দল, বাট তার সাথে যখন বসে তাকে সেই পরিমাণ মর্যাদা দিয়ে বিএনপির মহাসচিব তার সাথে বসতে হয়, তাকে সেই সম্মান অধিকারটুকু দিয়েই বসে। কথাটা বুঝতে পারছেন? তো এখন আপনি রাজনৈতিক ঐক্যমত্য চাইবেন, আপনি সরকারে বসে আছেন মানে আসমানে বসে আছেন। আপনি এটা গ্রামীণ ব্যাংকের যেমন আপনাকে ইয়াকে কি বলে, হেড অফিসকে বলে আপনাদের কি প্রস্তাব আছে এটা বোর্ডে পাঠিয়ে দেন, বোর্ড এন্ডোর্স করবে অথবা বোর্ড ফেরত পাঠাবে। এইটাই তো রাষ্ট্র কি এইভাবে চলে? রাষ্ট্র কি এইভাবে চলে? আমি যদি সরকারে থাকি, ফারুক যদি অপোজিশনে থাকে, তাহলে ফারুকের সাথে আমার সমমর্যাদার ভিত্তিতে আলোচনাটা হবে, আলোচনাটা সমমর্যাদার ভিত্তিতে হবে। রাজনৈতিক দলে আলোচনাটা ঐক্যমতটা হয় এরকম, যদি একজনও সত্য কথা বলে, ন্যায্য কথা বলে, তার কথাটা শুনতে হয়, সে যদি একজন হয়। তো আপনি কিসের রাজনৈতিক ঐক্যমত্য চান? কি ঐক্যমত্যটা চান? কিন্তু অবশ্যই ঐক্যমত্য না হলে নির্বাচন পিছিয়ে যাবে, সেই কথাও তো আবার বলা। আমি আপনাকে বলি, আজকে আপনি একটা নিউজ হয়তো মিস করেছেন। আপনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার, তিনি দেখা করতে গিয়েছিলেন এবং তারা একটি ব্রিফ করেছেন সারা কুকের সাথে আলোচনার পরে। প্রধান নির্বাচন কমিশনার MM নাসিরউদ্দিন তিনি বলেছেন যে আমরা জাতীয় নির্বাচনকে আগামী ডিসেম্বরে মাথায় রেখে আমরা অক্টোবরে আমরা তফসিল ঘোষণা করার কথা ভাবছি। তো সেই ক্ষেত্রে না, এখানে কিন্তু বলা আছে যদি ডিসেম্বরে নির্বাচন হলে, এখানে কিন্তু একটা সম্ভাবনার কথা নির্বাচন কমিশন। তো এখন আমি আপনাকে বলছি যে বিএনপি
যে ঘটনাটি চায়, বিএনপি চায় ট্রান্সফরমেশন অফ পাওয়ার এবং ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা স্মুথলি হোক। যদি এই সরকার দেখা যায় 34টি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের প্রশ্নটি এনে আলী রিয়াজরা ভেজাল বাজাইতে চান, আমি যদি কনফার্ম হই আলী রিয়াজ ভেজাল বাজাইতে চান, শুনেন সাদিক, আপনি বাংলাদেশে আলী রিয়াজকে 100 বার পড়ানোর ক্ষমতা রাখে। আমাদের সুপ্রিম কোর্টে এমন লয়ার নাই, সাংবিধানিক আইনের লয়ার নাই, আছেন না? আচ্ছা, বাংলাদেশে আলী রিয়াজ বাংলাদেশে তার ভবিষ্যৎ দেখেন নাই। আলী রিয়াজ তার বাংলাদেশে ভবিষ্যৎ দেখেন নাই বলে তিনি বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে পেশা খুঁজেছেন, অন্য দেশে জীবন জীবিকা খুঁজেছেন। যারা বাংলাদেশকে জীবন এবং জীবিকার আশ্রয়স্থল মনে করেছে, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে থেকে গিয়েছেন, আমি তাদের মুখ থেকে বাংলাদেশের সাংবিধানিক সংস্কার এবং অন্যান্য প্রস্তাব শুনতে চাই। আমি মনে করি না আলী রিয়াজ যদি সাহস থাকে আগামীকাল বলুক যে আমি আমেরিকান পাসপোর্ট সাপোর্ট, আমি আমেরিকান পাসপোর্ট আমি সাবমিট করে দিলাম, আমি সারেন্ডার করলাম, সাবমিট না, আমি সারেন্ডার করলাম, আমি আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করলাম, আমি বাংলাদেশের প্রতি আমার যে আনুগত্য এলিজেন্স এটা আমি পুনঃপ্রকাশ করলাম, করে উনি আসুক আলোচনাটা নিয়ে, তাইলে আমি আলী রিয়াজকে বিশ্বাস করব। আর নইলে আমার কাছে মনে হয় আলী রিয়াজ এবং এই সরকার একটা ভেজাল বাজাইতে চায়। আলী রিয়াজ এবং এই সরকার, বিশেষ করে এই সরকারটা ভেজাল বাজাইতে চায় জাতীয় ঐক্যমত্যের নামে। ভেজাল বাজাইয়া জাতীয় নির্বাচনকে সে দূরে ঠেলে দিতে চায়। এবং আমি মনে করি যে আমাদের এই ফারুক হাসানের মতো যে মধুর সন্ধান পেয়েছেন, যে মধুর চাক, মধুর হাড়ির সন্ধান পেয়েছেন, এটা আরও দীর্ঘদিন খেতে চান, আরও দীর্ঘদিন চেটেপুটে খেতে চান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডেমোক্রেটিক ট্রানজিশনকে দ্রুত করুন, এটা দ্রুত ব্যবস্থা করুন। জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, আমি মনে করি জাতীয় নির্বাচনের 2 মাসের মধ্যে একটি স্থানীয় নির্বাচন করা যায়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই বেজাল না বাজাইয়া, সামনে বেজাল না বাজাইয়া নির্বাচনের দিকে দ্রুত নির্বাচন করুন। যদি আলী রিয়াজ এবং এই সরকার বেজাল বাজায় তাহলে আমরা মার্চ মাসের পরে আগামী মাস থেকে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন যেটা আছে, আন্দোলন সংগ্রাম যেটা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের সংবিধান অনুযায়ী 7 এক অনুযায়ী এই রাষ্ট্রের মালিক জনগণ। আমরা আন্দোলনটা 15 বছর ধরে করছিলাম জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য। মালিকানা প্রতিষ্ঠার যে আন্দোলন, এই আন্দোলনটা আমরা আবার শুরু করব যদি তারা বেজাল বাজান। আগামী মাস থেকে জনগণের মালিকানা প্রতিষ্ঠার সংগ্রামটি আবার আগামী মাস থেকে শুরু হবে। অসংখ্য ধন্যবাদ। অলরেডি বিএনপি একটি রোডম্যাপের দাবিতে আলটিমেটামও দিয়েছে, এই মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সেটি নিয়েও সামনে আলোচনা করব আমরা একটু আসতে চাই এস.এম. ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার, আপনার কাছে। আপনাকে একটি প্রশ্নই করেছিলাম, 2 জন উপদেষ্টাও আছে আপনার সমালোচনা মতো, 2 জন উপদেষ্টা সরকারে আছে, সেক্ষেত্রে আসলে সরকার এবং এনসিপি এর একটি সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতায়, এবং সর্বশেষ মোশাররফ আহমেদ ঠাকুরভাই যেটি বললেন যে আলী রিয়াজ এবং অন্যান্যরা বেজাল বাজানোর যদি চিন্তা করে তাহলে সাধারণ মানুষ খুশি উঠবে, এবং এখানে বলেছেনও যারা আসলে এখানকার ওই লুটেপুটে খাওয়ার চিন্তা করছেন তাদের ব্যাপারেও সতর্ক হতে হবে। আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। মোশাররফ ভাইকে দিয়ে শুরু করি। তো মোশাররফ ভাই আসলে আমাদের সংবিধানের বেশ কিছু বিষয়ে সামনে নিয়ে আসছেন। হ্যাঁ, তো আমি মনে করি আসলে এই সংবিধান থেকে বাদ দেওয়ার মতো অনেক কিছুই না, মানে মোটা দাগে অধিকাংশই বাদ দেওয়ার মতো ক্লজ রয়েছে বা আর্টিকেল রয়েছে যেগুলোকে আসলে সেটির জন্য সংবিধান সংশোধন প্রস্তাব আসছে না। বিষয়টি আসলে বাদ দেওয়া রাখা এই জায়গায় না। কথাটা হচ্ছে এই সংবিধানটা যখন প্রণয়ন করা হয় বা তৈরি করা হয় তখন একটা ব্যক্তিকে সামনে রেখে তাকে কেন্দ্র করেই এই সংবিধানটা তৈরি করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে এক ব্যক্তি কেন্দ্রিক কোনো সংবিধান দিয়ে বিশাল এই 20 কোটি জনগণের বাংলাদেশ কখনোই পরিচালিত হতে পারে না। আজকে দেখেন আমাদের মূল জায়গাতেই তো গলদ। এই সংবিধানে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তার মানে এখানে রাজা এবং প্রজার একটা শাসন চলছে। তাহলে রাজাকে আর প্রজাকে, এই প্রশ্নটি যদি করি উত্তর কিভাবে দিবে এই সংবিধান? আমি যদি সংবিধানকে প্রশ্ন করি 2025 সালে যে রাজাটা কি আর প্রজাটা কি, আমরা কি প্রজা না রাজা? এই প্রশ্নের উত্তর এই সংবিধান দিতে পারে না। তার মানে বাংলাদেশ নামক রাষ্ট্র, যে রাষ্ট্রের সংবিধান
সেই সংবিধানের কাছে রাষ্ট্রের নামেরই উত্তর নেই। সেই জায়গায় কিন্তু সেই একই রিপাবলিক তো এনসিপিও চাচ্ছে। না আমি শেষ করি। এজন্য আমরা বলছি প্রবলেমটা তো সেই জায়গায়। আমার কথা হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিক চাই, নতুন সংবিধান চাই, রিপাবলিকও তো প্রজাতন্ত্র, আসলে রিপাবলিকও তো প্রজাতন্ত্র। আমি শেষ করি। এই যে বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটাই বলেন আপনি, যেটা হয়েছে এটা তো আসলে বিদ্যমান কোনো আইন সংবিধান কোনোটা মেনে হয় নাই। আসলে টাইম ইজ ম্যাটার, সময়টা গুরুত্বপূর্ণ। সময়টা হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক। যেমন ধরেন আমাদের নিজামুদ্দিন সাহেব বললেন 3 আগস্ট জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষক তারা বলছেন, যাই হোক, তিনি বললেন আমরা এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আর চাই না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। অ্যাবসলিউটলি রাইট, তিনি আসলেই বলেছেন। আমি নিজেও ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। তো 3 আগস্ট তখন বাংলাদেশের সরকার প্রধান কি? শেখ হাসিনা। তখন তো আর মানে অন্য কোনো সরকার ছিল না। তার মানে শেখ হাসিনার শাসন আমলে এরকম একটা দুঃসাহসে ঘোষণা দিয়েছি। আই স্যালুট হিম, আমি তাকে স্যালুট জানাই যে এই দুঃসাহসটা নাহিদ 3 আগস্ট দেখিয়েছিল। এখন কথা হচ্ছে যে নাহিদ 3 আগস্ট শেখ হাসিনার এরকম একটা নমরুদীয় শাসন আমলে দুঃসাহস দেখালেন, সেই একই নাহিদ আফটার 5 আগস্ট হাসিনার পতনের পরে কি এমন ঘটলো যে ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে শপথ নিয়ে সরকারের চেয়ারে বসলেন? তখন কি নাহিদের মনে ছিল না যে আরে আমি তো 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছি এই সংবিধান ফ্যাসিস্ট সংবিধান, এই সংবিধান হাসিনার সার্জারি করে সংবিধান, এই সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না, এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। তো আমি যে জিনিসটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি সেই জিনিসটি ডাস্টবিন থেকে তুলে এনে কিভাবে বঙ্গভবনে তার হাতে হাত রেখে আমি শপথ নিলাম। হোয়াট ইজ দিস? এটা কি নিজের সাথে নিজের একটা মানে দ্বিমুখী আচরণ হলো না? দ্বিচারিতা হলো না? নাহিদের কথাই বলছি আমি। সে তো নিজের সাথে নিজের দ্বিচারিতা করেছে যেদিন ওই সংবিধানে হাত রেখে বঙ্গভবনে শপথ নিয়েছেন। প্রশ্নটি এই জায়গায়, জনগণ কিন্তু চায় যে নতুন সংবিধান। এদেশের মানুষ আমরা সবাই চেয়েছিলাম এই বিদ্যমান ফ্যাসিবাদী হাসিনার সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে না। এটা জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। কবে ফেলেছে? 5 আগস্টের আগেই ফেলে দিয়েছে। 5 আগস্টের আগে যে সংবিধানকে জনগণ ছুঁড়ে ফেলে দিল সেই সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে আপনারা সেই সংবিধান আন্ডারে শপথ নিলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর আগে জনগণকে দেন। আজকে আপনারা সেই সংবিধানের ভিতরে ঢুকে শপথ নিলেন, চেয়ারে বসলেন, 6-7 মাস আমোদ ফুর্তি করলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করলেন, ক্ষমতা ভোগ করলেন। 7 মাস পরে এসে আপনারা দেখছেন আরে আসলে তো হচ্ছে না, আর আসলে এটা দিয়ে হবে না, নতুন সংবিধান দরকার। আরে ভাই তোমার এই 7 মাস হচ্ছিল না? 7 মাসে জানতো না এই সংবিধান দিয়ে? হ্যাঁ, দুজন তো এখনো আছেন। এখানে আসবো যে এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। আবার দেখেন তারা একটা মানে কি বলে এটাকে বাকবাকুম খেলা, যেটা আমরা প্রবাদ বাক্য করেছি, খেলা শুরু করেছে জনগণের সাথে। 3 জন উপদেষ্টা যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে গিয়েছিল, যদিও তারা বলে এই সরকার একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট, আসলে এটা আমরা বিশ্বাস করি না, বলিও না, কারণ এই সরকার ইনক্লুসিভ সরকার নয়। বাট আমাদের জনসমর্থন রয়েছে, সমর্থন রয়েছে। কেন রয়েছে? আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এই জন্যই আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, এই জন্যই আমরা বলি ছাত্র জনতার সরকার। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যদি আপনি গভীরভাবে অ্যানালাইসিস করেন, এই সরকার কিন্তু কোনো ইনক্লুসিভ সরকার নয়। কারণ এই বিপ্লবে যে সকল শক্তি বা স্টেক অংশগ্রহণ করেছে সেই স্টেকদের থেকে জনপ্রতিনিধি নিয়ে এই সরকার গঠন হয় নাই। এই সরকারে শুধুমাত্র একটা লেয়ার থেকে জনপ্রতিনিধি আছে। সেটা কারা? সেটা হচ্ছে নাগরিক পার্টি বা নাগরিক অধিকার পার্টি, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক পার্টির সমন্বয়ে যে দলটি হয়েছে তাদের জনপ্রতিনিধি এখানে রয়েছে। এখানে গণ অধিকারের কোনো প্রতিনিধি নেই, বিএনপি নেই, জামাতের নেই। তাহলে এই সরকার কিভাবে ইনক্লুসিভ সরকার হয়? এই সরকার তো ইনক্লুসিভ সরকার না। কিন্তু তারপরেও আমরা সমর্থন কেন দিয়েছি? ওই যে বললাম, ফ্যাসিবাদ পতনের পরে এরকম একটা ভঙ্গুর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা একটা সাস্টেইনেবল রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে চাই। এই জন্য আমরা ইন্টারিম সরকারকে সমর্থন দিয়েছি। এখন প্রশ্নটি হচ্ছে, আপনারা আপনাদের 3 জন জনপ্রতিনিধি এখানে পাঠালেন, পাঠিয়ে 7 মাস এটাকে এনজয় করলেন। এনজয় করার পরে আপনাদের একজন প্রতিনিধিকে সেখান থেকে বের করে এনে রাজনৈতিক দলের প্রধান বানালেন। আবার 2 জনকে রেখে দিয়েছেন, তারা ওখান থেকে বাকবাকুম করে আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, আপনাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে পিছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে আসলে এটা কি? আরেকটি বিষয় একবার সংক্ষেপে এটা বলতে হয়, এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নতুন বন্দোবস্ত আমরাও চাই। এখন তারা এই নতুন বন্দোবস্ত বা সেকেন্ড রিপাবলিক এটার যে ব্যাখ্যাটা দিয়েছে যে আগের সবকিছু বাদ দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই একই নতুন বন্দোবস্ত কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন কিন্তু নিয়ে আসছে, সেটার নাম হচ্ছে হিজবুত তাহরির। হিজবুত তাহরির বলেছে যে এই পুরাতন বন্দোবস্ত দিয়ে বাংলাদেশ চলতে পারে না, আমরা একটা নতুন ইসলামিক রিপাবলিক চাই। তারাও কিন্তু নতুন বন্দোবস্ত চাচ্ছে।
ইসলামিক খেলাফত, খেলাফত। হ্যাঁ। এখন প্রশ্নটি হচ্ছে আপনারাও চাচ্ছেন তারাও চাচ্ছে, তাহলে আপনাদের চাওয়ার তাদের চাওয়ার মধ্যে ফারাকটা কোথায়? Okay, হ্যাঁ, সেই এটা ফারাক বলতে আমরা পারেন যে জানবো। তারা তো নিষিদ্ধ ঘোষিত, হ্যাঁ। ওকে হোয়াটএভার, কিন্তু আপনাদের চাওয়া আর আপনাদের চাওয়ার একটু মধ্যে শেষ করতে হবে। বেসিক ডিফারেন্সটা কোথায়? আমরা যেতে সেই চাই, ডিফারেন্সটা যদি আপনারা তুলে ধরতে পারেন জনগণের সামনে, তাহলে আমরা বলবো যে আসলে আপনাদের টের হয়। যুগ্ম সদস্য আমরা এই সচিব ব্যাখ্যাটা চাই। জাতীয় নাগরিক পার্টি এই ব্যাখ্যা দিবেন। তার সাথে প্রশ্ন যেটি মোশাররফ ভাই যেটি বলেছেন যে সংবিধান লঙ্ঘন করে বিগত সরকার ফ্যাসিস্ট হয়েছে, সংবিধানকে ধারণ করে না, সেই ব্যাখ্যাটিও দিবেন। ফারুক হাসান আপনার কাছে জানতে চেয়েছে, উভয় ব্যাখ্যাই আপনার কাছ থেকে চাইবো। এবং আপনাদের যে নেতা নিজের সাথে স্ববিরোধিতা, সেটির ব্যাখ্যাও দিবেন। আসলেই কি স্ববিরোধিতা নাকি জনগণের প্রয়োজনীয় বর্তমান অবস্থা? ধন্যবাদ। আমি আলাপে আসি। আমার সহ-আলোচক মোশাররফ সাহেব উনি সংবিধানের মধ্যে ফ্যাসিবাদী আচরণ দেখতে চান না। দেখুন, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে যে মহান মন্ত্র নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সংবিধান প্রণয়নের সময় সেই সংবিধানের মূলনীতিতে কিন্তু আমার মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল সেটা কিন্তু রাখা হয়নি। এখানে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামোফোব ছড়ানো হয়েছে, জাতিকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। যে সংবিধান জাতিকে দ্বিধাবিভক্ত করে সেই সংবিধানের মধ্যে উনি ফ্যাসিবাদী আচরণ দেখতে পান না। এবং কি যে সংবিধান একজন ব্যক্তিকে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে অ্যাবসোলিউট পাওয়ার দেওয়া হয় এবং এক ব্যক্তি কেন্দ্রীভূত শাসনের অধীনে ফ্যাসিবাদী রেজিমকে বারবার দীর্ঘায়িত করে যে সাংবিধানিক স্বৈরতন্ত্র, সেই সংবিধানের মধ্যে তিনি ফ্যাসিবাদী আচরণ দেখতে পান না। যেই সংবিধান প্রধানমন্ত্রীর অধীনে রাষ্ট্রপতিকে একটা পাপেট, সিম্বলিক পাপেট বানিয়ে রাখা হয়, সেই সংবিধানে আমার সহ আলোচক ফ্যাসিবাদী চিহ্ন খুঁজে পায় না। বর্তমান সংবিধান সংস্কারের প্রস্তাবে যে সকল প্রস্তাব এসেছে যে দলীয় ব্যক্তি এবং সরকার প্রধান এক ব্যক্তি হতে পারবে না, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তিনি নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়াই। তাহলে এই সংস্কারগুলো কোন যুক্তিতে উনি অযৌক্তিক বলবেন, অপ্রাসঙ্গিক বলবেন, অপ্রয়োজন বলবেন? দফায়ও স্পষ্ট আছে এই সংস্কারগুলো। তাহলে আমাদের সংবিধান সংস্কারের পথে বাধা কোথায়? না, সংস্কারের পথে তো বাধা নাই, পুনর্লিখনের ক্ষেত্রে বাধা। আমরা সেটার জন্য যদি গণপরিষদ চাওয়া হয় সেখানে আসলে বাধা, সেখানে আপত্তি। এই সংবিধানে উনি বলেছেন যে বিগত সংবিধানের এমন একটা অনুচ্ছেদ দেখান, এমন কয়েকটি অনুচ্ছেদ দেখান যেটা ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করে। এমন অসংখ্য ক্লজ আছে, এমন অসংখ্য অনুচ্ছেদ আছে যেটা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য পরিপূরক হিসাবে এখানে বিএনপি আছে। 62টা সংবিধান সংশোধনের প্রস্তাবও দিয়েছে, 62টা জায়গায় বিএনপি প্রস্তাবও দিয়েছে। সেটি এটা বিএনপির প্রস্তাব না, এটা গণতন্ত্র মঞ্চের প্রস্তাব। বিএনপি এর আগে 17টা দিয়েছে, এর পরবর্তীতে তারা 31টা দিয়েছে। আমাদের সংবিধান প্রস্তাবের আমরা দলগতভাবে জাতীয় নাগরিক কমিটি কিন্তু সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছে, এবং সেটার মধ্যে বিএনপির যে 31 দফা আছে তার মধ্যে অনেকগুলো কিন্তু মিলে গেছে। সুতরাং যদি আমাদের চাওয়া পাওয়া মিলে যায়, সেটার বাস্তবায়নের অন্তরায় কোথায়? এটা তো বাস্তবায়ন হতে আমার আপনার কোনো বিতর্ক থাকতে পারে না। জি, এখন আমি আসি ফারুক হাসানের কথায়। তিনি বলেছেন, ফারুক হাসানের কথায় আমি আসি, তিনি বলেছেন যে নাহিদ হাসানের কথা এবং হচ্ছে তার কাজ এবং তার যে ঘোষণা, সেটা দ্বিচারিতা, এটা আমাদের নিজাম ভাইয়ের কথার আলোকে আমি বলেছি। হ্যাঁ। ফারুক ভাই, বিষয়টা আপনি আরেকবার আপনি বলেছেন যে 3 আগস্ট নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দিয়েছেন যে আমরা আর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চাই না। মানে ফ্যাসিস্ট সংবিধানকে তিনি সেদিনেই মানে ছুঁড়ে ফেলে দিয়েছেন 3 আগস্ট। তারপরে আবার সেই সংবিধানের ওই সময় কিন্তু শপথ নিয়েছেন, শাসন আমল চলছে স্টিল নাও, মানে ওই টাইমে সরকার প্রধান কিন্তু শেখ হাসিনা। 3 আগস্ট, তাহলে 3 আগস্ট নাহিদ ইসলাম যদি তৎকালীন ফ্যাসিস্ট সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয় এবং ওই সংবিধানকে না মেনে 1 দফার ঘোষণা দেয়, তাহলে একটু দ্রুত আফটার 5 আগস্ট মানে 5 আগস্টের পরে যখন সরকার গঠন হতে যাচ্ছে, তখন একই নাহিদ কিভাবে ওই সংবিধানের অধীনে কিভাবে শপথ নিল, শপথ গ্রহণ করলেন। আবার একটু ব্যাখ্যা 1 মিনিটে আমরা বিরতিতে যাব। দেখুন, নাহিদ ইসলামের কথা যেটি আপনি প্রসঙ্গক্রমে টানছেন, এটা কিন্তু তিনি 3রা আগস্ট উনি বলেছেন যে নতুন রাজনৈতিক মঞ্চ। এখানে কিছু বার্নিং বাস্তবতা আছে, যেখানে ছাত্রদেরকে মাইনাস করে ক্যান্টনমেন্টে বসে সরকার গঠিত হয়ে যাচ্ছিল, যেখানে চ্যানেল 24-এ সেখানে টকশোতে অনেকগুলো বিষয় সেদিন ক্লিয়ার হয়ে গিয়েছিল। ছাত্র প্রতিনিধিদের অগোচরে ক্যান্টনমেন্টে বসে সেখানে সরকার হয়ে গেছিল, তাদেরকে তড়িগড়ি করে সেখানে বঙ্গভবনে ডেকে নেওয়া হয়েছিল। সেই ইতিহাস, সেই ব্যাকগ্রাউন্ড আমি এখানে পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলতেছি, দেখুন 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলের বিরুদ্ধে যে ধারাবাহিক
আন্দোলনের ফলশ্রুতিতে যে 1947-এ যে পাকিস্তান রাষ্ট্রের গোড়পত্তন হয়েছিল, কিন্তু তারপরেও আমরা বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ 23 বছর কিন্তু স্বাধীনতা সংগ্রামের জন্য আন্দোলন করেছি। এর পরবর্তীতে আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার যে মূল মন্ত্রকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা কিন্তু আমরা পরবর্তীতে বাস্তবায়ন করতে পারি নাই রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবের কারণে। এর পরবর্তী আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। 91-তে এসে আমাদেরকে রক্ত দিতে হয়েছে, 90-তে এসে 90-তে যে গণ অভ্যুত্থান যে বয়ান নিয়ে হয়েছে, পরবর্তীতে রাজনৈতিক দলগুলো স্ব ঘরে ফিরে গিয়েছে, কিন্তু যে অভ্যুত্থানের ন্যারেটিভকে তারা প্রতিষ্ঠা করেনি, যার ফলশ্রুতিতে ফ্যাসিবাদ আবার সময় করে নিয়েছে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি, কিন্তু গণ অভ্যুত্থানের নেতৃত্ব অভ্যুত্থান হওয়ার পরবর্তীতে যে বয়ান যে ন্যারেটিভকে কেন্দ্র করে যে অভ্যুত্থান হয়েছে সেটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেই আকাঙ্ক্ষাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, নতুবা অচিরেই অতি অল্প সময় আমাদেরকে আবারও বৃহৎ আকারে রক্ত দিতে হবে। নতুন ফেসিবাদের আশঙ্কা করছেন। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিতে হচ্ছে, লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, সাথে থাকুন। দেখছেন এসআরবি নিয়মিত আয়োজন লেট এডিশন। আলোচনা করছি আলোচনায় নির্বাচন এই বিষয়ে। আবার আসতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে। এর আগে আপনি আলোচনা করছিলেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যারা বিভিন্ন কমিশনে আছে তাদের ষড়যন্ত্রের কথা নিয়ে কথা বলছিলেন। সেটি আপনার কাছ থেকে জানতে চাইব যে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে এই মাসের মধ্যে অর্থাৎ মার্চের মধ্যে একটা সুনির্দিষ্ট রোডম্যাপের ব্যাপারে আলটিমেটাম দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। একই সাথে বিএনপির সারা বাংলাদেশে ব্যাপারটা বিভিন্ন রকমের চাঁদাবাজি, বিভিন্ন রকমের অভিযোগ। জামাতের সেক্রেটারি জেনারেল উনি বলেছেন যে বিএনপির সন্ত্রাসী আওয়ামী লীগের তাণ্ডবকেও হার মানিয়েছে। আসলে কি ব্যাপারটা এরকমের নাকি বিএনপির উপরে চাপানো হচ্ছে? দুইটা ব্যাপার আপনার কাছ থেকে 2 মিনিটে জানতে চাইব। কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন সম্পর্কে আমি এক লাইনে বলি। হ্যাঁ, লর্ড ডাইসি ব্রিটিশ কনস্টিটিউশনের সবচেয়ে বড় দার্শনিক। লর্ড ডাইসি বলেছেন ব্রিটিশ কনস্টিটিউশনের ডান হাত দিয়ে সকল অধিকার দিয়েছে, বা হাত দিয়ে সকল অধিকার নিয়ে নিয়েছে। তো পৃথিবীর সকল কনস্টিটিউশনেই রাইট দেওয়ার সময় যদি, তবে, কিন্তু এটা থাকবে। এটি শাসক কিভাবে ব্যবহার করবে এটার উপর নির্ভর করে ওই কনস্টিটিউশনের কার্যকারিতা। ওকে, কথা শেষ। ধর্মনিরপেক্ষতাকে জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে বাদ দেন, দিয়া বলেন যে সর্বক্ষেত্রে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। ৫ম সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার ইস্যু শেষ করে দেওয়া হয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি, এবং কনস্টিটিউশনের যেখানে যেখানে লফলস আছে, ল্যাকিংস আছে, সেইগুলো ৩১ দফার মধ্যে এগুলো আছে। আপনি ৯৫-এর ২ অনুচ্ছেদে বলা হয়েছে যে হাইকোর্টের বিচারপতিদের নির্বাচনে মনোনীত করার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট আইন করা হবে। এই সরকার দেখুন কোনো আইন ছাড়া ২৩ জন বিচারপতিকে নিয়োগ দিয়ে দিছে। মানে এই সময়ে বিচার মানি তালগাছটা আমার, যেহেতু আমার লোকগুলি ঢুকবে, এই জন্য এটা আমি মানব না। বিএনপির কিন্তু আর 2 বছর আগে এটা ছিল, প্রস্তাবনা ছিল, গণ অধিকার পরিষদ এইটার সাথে ৩১ দফার সাথে ছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই গভর্নমেন্ট যে মূল বিষয়টা, ডক্টর ইউনূস তার যে ছানাপোনা যারা আছে আর কি, এদেরকে নিয়ে তিনি যে দলটি বানিয়েছেন, তার যে নাগরিক শক্তি, বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ, 111-এর যে স্বপ্ন, এই স্বপ্নটা ভর করেছে এখানে জাতীয় নাগরিক পার্টির মধ্যে। এই নাগরিক পার্টির মধ্যে যে ভর করার কারণে এরা চায় এখন সংস্কার কোনো বিষয় নেই, চাই হচ্ছে সময়। আপনি বলুন আজকে আরও 2 বছর আপনারা থাকবেন ক্ষমতায়, কোনো সংস্কার আমাদের কোনো দাবি নেই, আপনারা মৌজ করুন, আনন্দ করুন, ফুর্তি করুন। আপনি দেখবেন কোনো বিষয় আলোচনায় আসবে না, আপনি লিখে রাখুন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে বাংলাদেশে যে আপনি ধরুন ইন্ডিয়ান কালচারের একটা পাপেট, এই যে কি সংস্কৃতি উপদেষ্টা যে হয়েছে মুস্তাফা সয়রার ফারুকি, সারোয়ার ফারুকিরে আইনা বানাইছে, এইটা কোনো অবস্থায় বিপ্লবের চেতনাকে ধারণ করে? যে মুজিবের বন্দনা গেয়ে অসংখ্য আছে, তার টেলিভিশন নামক একটা
সিনেমা আছে যে আমাদের বাংলাদেশের যে আলেম উলামাদের বিরুদ্ধে এইরকম বিশুদ্ধাগার আর কোনো সিনেমায় বাংলাদেশে হয় নাই। তো এই কারণে আমি আপনাকে বলছি যে এইসব সেকেন্ড রিপাবলিক যা আছে সব কিছুই এইগুলো হচ্ছে অজুহাত ক্ষমতায় থাকার জন্য। বিএনপি আগামী মাসের মধ্যে যদি এই মাসের মধ্যে মার্চ মাসের মধ্যে যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং তারিখ ঘোষণা না করে এপ্রিল মাস থেকে এই সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের বাংলাদেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলন চলবে। একেবারে ধন্যবাদ। আসতে চাই বোধহয় প্রশ্ন অনেক প্রশ্ন না নেই। ইতিমধ্যে আমাদের নিজাম ভাই বেশ কয়েকটি বিষয় সামনে নিয়ে আসছেন যে সরকার গঠন যখন হচ্ছিল অর্থাৎ 8ই আগস্ট, ওই সময় আসলে ছাত্ররা কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের মধ্যে একটা সংশয় ছিল যে তাদেরকে বাদ দিয়ে হয়তো সরকার গঠন হতে যাচ্ছে। আরে ভাই, আপনাদেরকে বাদ দিয়ে যদি সরকার গঠন হয়েও যাইতো তা আপনাদের তো কোনো ক্ষতি ছিল না। আসলে আপনি দেখুন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেলেন, হাসিনার পতন হলো, সরকার গঠন হলো কত 8ই আগস্ট। 3 দিন সরকারবিহীন বাংলাদেশ ছিল, রাষ্ট্রবিহীন। এই 3 দিন অ্যাবসলিউট পাওয়ার ছিল জনগণের হাতে, সরকার ছাড়াই বাংলাদেশ। এই 3 দিন কিন্তু অ্যাবসলিউট পাওয়ার ছিল জনগণের হাতে বা ছাত্রদের হাতে। তাহলে আমি ধরে নিলাম ছাত্রদের বাদ দিয়ে তারা একটা পাপেট সরকার করে ফেললো। তাহলে তখন পর্যন্ত মূল পাওয়ার যেহেতু ছাত্রদের হাতে, সরকার যদি এরকম একটা গঠন হয়ে যেত ক্যান্টনমেন্টের ফর্মুলায়, ছাত্ররা ওই সরকারকে 1 ঘন্টার মধ্যে চেয়ার থেকে নামাতে বাধ্য করতে পারতেন। ওই পাওয়ার কিন্তু তাদের ছিল। বরং ছাত্ররা সেই পথে না গিয়ে তারা ক্ষমতার অংশীজন হওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন এবং ক্ষমতার অংশীজন হলেন। এখন তারা নানান যে উদ্ভট যুক্তি সামনে নিয়ে আসছে, এগুলো অ্যাবসলিউটলি ভেই এবং এগুলো জনগণ কখনোই খাবে না। আরেকটি বিষয় দেখেন, তারা 3 জন সরকারে অংশগ্রহণ করলেন এবং বললেন এই সরকারের ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা 3 জন আছি। সেই 3 জন থেকে যখন একজন পদত্যাগ করে, তার মানে ধরেই নিতে হয় যে 2 জন রয়েছে, তারা সেখানে থাকা আর না থাকা একই কথা। এখন প্রশ্নটি হচ্ছে, এই সরকারকে কি এই মুহূর্তে আপনি নিরপেক্ষ সরকার বলতে পারেন? কোনোভাবে বলার সুযোগ নেই। কারণ এই সরকারকে যদি আমরা ওই নিরপেক্ষ সরকারের জাজমেন্ট দিতে চাই, তাহলে অবশ্যই বাকি যে 2 জন ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের চেয়ারে রয়েছেন, বিশেষ করে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে, তাহলে এই সরকার কোনোভাবেই তাদের যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতা বজায় রাখার কোনো সুযোগ নেই। এবং জনগণ এই সরকারকে ইতিমধ্যেই একটি মানে একদলীয় বা একপাক্ষিক বা ওই বৈষম্য বিরোধী বা নাগরিক পার্টির সরকার বলেই অভিহিত করেছে এবং করবে ভবিষ্যতে। আসিফ মাহমুদ এবং নাহিদ মাহফুজ আলমকে অবশ্যই পদত্যাগ করতে হবে, অন্যথায় এই সরকারের বিরুদ্ধে জনগণ হয়তো আরো ভিন্ন চিন্তা বা ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। মুশাররফ ভাই ব্রিটিশ সংবিধানের একটা এক্সাম্পল দিয়ে বাংলাদেশের সংবিধানকে মানে তুলনা করতে চান, আসলে এটা বোধহয় করা কোনোভাবেই ঠিক হবে না। কারণ বাংলাদেশের যে কালা কানুন বা আইন কানুন, এগুলো আমরা ওই ব্রিটিশ থেকে সংগ্রহ করেছি। ব্রিটিশরা যে আইনটি 1908 সালে বানিয়েছে, সিভিল প্রসিডিউর বা ওই 1898 সালে সিভিল ফৌজদারি আইন, ওই আইনগুলো এখন কিন্তু মানে ইংল্যান্ডে 98% প্রায় আমরা জানি আর বাংলাদেশ ওই 200 বছর আগে পড়ে আছে। এখন সুতরাং ওই আইন দিয়ে বাংলাদেশকে কখনো আপনি একেবারে ফারুক হাসান যে এই প্রশ্নটি আপনাকে সরাসরি ফারুক হাসান যে প্রশ্নটি তুলেছে সেটির আপনার কাছে জানতে চাইব যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা আসলে থাকছে কি। দেখুন, বর্তমানে যে সকল বিতর্ক বিভিন্ন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আপনি যদি বিএনপির হাতে ক্ষমতা দিয়ে একটা নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেন, সব বিতর্কের অবসান হয়ে যাবে। নির্বাচন দিলে বিএনপির হাতে কিভাবে ক্ষমতা যাবে? জনগণ নির্বাচন দিয়ে ছাত্ররা ঘরে ফিরে যাক, নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান হাজির করে মাঠে পলিটিক্যাল শক্তি হিসাবে হাজির না হোক, সব বিতর্কের অবসান হয়ে যাবে। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর 2টা মুখ আছে। তারা ক্ষমতায় থাকলে একরকম কথা বলে, বিরোধী দলে গেলে তার বিপরীত কথা বলে। আবার বিরোধী দলে থাকলে যেরকম কথা বলে, ক্ষমতায় গেলে তার রিভার্সলি তারা অ্যাপ্লাই করে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, সেই বিএনপি কিন্তু 96-তে এসে দলীয় সরকারের নির্বাচনের জন্য দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের জন্য বিরোধী দলগুলো কিন্তু তাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল। এবং যারা তখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য মাঠে নেমেছিল, তারাই আবার 2011-তে এসে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। এদেশের রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে, যার কারণে আমরা যে সংস্কার আলাপ করেছি, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা একটা নির্বাচনের মধ্য দিয়ে আরেকটা সরকার এসে এটা কতটুকু বাস্তবায়ন করবে সেই বিশ্বাস বাংলাদেশের মানুষের কাছে নেই। বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে না। আরেকটা বিষয় আপনারা বরাবরই বলে থাকেন আমার সহ-আলোচকবৃন্দ, যে এই সরকার ছাত্ররা চালাচ্ছে, ছাত্রদের এটা একপাক্ষিক সরকার। আমরা তো দেখছি এই সরকার বিএনপি চালাচ্ছে। আমরা রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চাইলাম, সেখানে বিএনপির বাদ সেদেশে তার অপসারণ হইল না। আমরা প্রোক্লেমেশন চাইলাম, বিএনপির বাধার
পথে সেটাই আর হয়ে উঠে নাই। আমরা সংস্কার চাইছি, এখনো দৃশ্যমান কোনো সংস্কারের আলামত আমরা এখনো পর্যন্ত দেখতে পারি না, শুধুমাত্র বিএনপির বিরোধিতার কারণে। আমরা স্থানীয় সরকারের নির্বাচন চেয়েছি, কারণ বাংলাদেশের স্থানীয় সরকার না থাকার কারণে জনগণ নাগরিক সুবিধা পাচ্ছে না, সেখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সেখানে প্রাসঙ্গিকভাবে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছি, তারা স্থানীয় সংবাদ নির্বাচন চাচ্ছে না, তারা বলতেছে স্থানীয় সরকার নির্বাচন হলে এই মুহূর্তে অনেক প্রাণহানির ঘটনা ঘটবে। কিন্তু এটার আড়ালে তাদের যে অভিলাষ আছে, তাদের যে ইন্টেনশন, যে জাতীয় সংসদ ইলেকশন হয়ে যাওয়ার পরে দলীয় সরকারের অধীনে যখন স্থানীয় সরকার নির্বাচন হবে, তখন তারা একপাক্ষিকভাবে কেন্দ্র দখল করে তাদের প্রার্থীকে বাছাই করে নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নিজামুদ্দিন, অসংখ্য ধন্যবাদ SM ফারুক হাসান এবং অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। শেষ করতে হচ্ছে লেট এডিশন প্রতিদিন পুনঃপ্রচারিত হয় সকাল 8টায়, দেখবার আমন্ত্রণ রইল।